শপথ না হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি শপথ গ্রহণের দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচিতে একথা জানান। বলেন, সংকটের দ্রুত সমাধান না হলে আন্দোলন ছড়িয়ে পড়বে নগর ভবন থেকে রাজপথে। এ নিয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মাহমুদ খান। জনাব ডক্টর আদিল মাহমুদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে ইশরাক আর সরকারের দর কষাকষি আর কতদিন চলবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুঃখজনক যে এই দর কষাকষির মাঝখানে আমাদের যারা সাধারণ নাগরিকরা নাগরিক সেবা নেয় আমাদের সিটি কর্পোরেশন থেকে, সেখান থেকে সেবা বঞ্চিত হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছে। এবং এই দর কষাকষি এই পর্যায়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না। কারণটা হচ্ছে কি, আমরা যে নির্বাচন এবং মেয়রের কথা বলছি সেই নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। সেটা এই যে আমাদের এই যে মেয়রের যে দাবিতে আছেন ইশরাক হোসেন, সেই ইশরাক হোসেন এবং তার দল দাবি করেছে যে বিএনপি সেই সময় বলেছে এটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচনের মাধ্যমে তো নিশ্চয়ই কোনো বৈধ মেয়র আসতে পারে না। এটা আসলে এই কারণ নৈতিকতার প্রশ্নেই এই নির্বাচনটা বাতিলযোগ্য। এবং আমরা নাগরিক হিসেবে মনে করি এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত ছিল স্থানীয় সরকারগুলিকে সচল করার জন্য অচিরে নির্বাচনের ব্যবস্থা করা। আর আমাদের যে পার্লামেন্ট ইলেকশন সেটা পরবর্তী স্টেজে আসার কথা। কিন্তু এই যে অবৈধ নির্বাচন নিয়ে এই যে খেলাটা হচ্ছে, এটা নিয়ে ইশরাক হোসেন তিনি রাজনৈতিক ভাবে তিনি এটা নিয়ে ওনার রাজনৈতিক দীর্ঘ একটা কেরিয়ার নিশ্চয়ই সামনে আছে, সেটা ওনার প্রশ্নের জন্ম দিবে। এবং বিএনপিও এই পুরো বিষয়টাকে রাজনৈতিক সমাধান এবং সরকারের সাথে নেগোসিয়েশন আলাপ না করে এই বিষয়টাকে জিয়ে রেখেছে। এটা বিএনপির জন্য ভালো হচ্ছে না। কেননা যখন একজন এই দাবি নিয়ে তার সমর্থক নিয়ে আমরা যখন নগর ভবনের সামনে অবস্থান নেই, ওনারা ভুলে যান যে এই সমর্থকদের বাইরে আরো 90-95% নাগরিক যারা অবজার্ভ করছেন, তারা হয়তো সেই জায়গাতে এসে অবস্থান নিচ্ছে না, কিন্তু তারা পুরো বিষয়টা গভীরভাবে দেখছেন এবং তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে তাদের একটা মত আছে। যেন আপনি যখন সামনে যাদেরকে দেখেন তাদেরকে দিয়েই যদি আপনি মনে করেন এটাই আমার ফোর্স এবং এইভাবেই একটা কর্পোরেশন দখল করা যায়, তাহলে তো বাংলাদেশের রাষ্ট্রীয় সিস্টেমে যে কোনো সরকারি অফিস দখল করা যাবে, তাহলে রাষ্ট্রীয় সিস্টেম ভেঙে পড়বে। বরঞ্চ কোর্টের রায় আছে, নির্বাচন কমিশন তারা মিলে সুরাহা করবে। এবং এখানে সরকারের নিষ্ক্রিয়তাকে আমি প্রশ্ন করব। সরকারও বিষয়টাকে সাংঘাতিক ভাবে অদক্ষভাবে এটাকে হ্যান্ডেল করেছে। মানে এইভাবে অদক্ষ হ্যান্ডেল করার কারণে এখন এই নৈরাজ্যের মূল ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ জনগণ। আর সরকার এখনো স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে স্পষ্ট করে কথা বলছে না। সরকার বারংবার বিভিন্ন সময় বলছিলেন যে দুই পক্ষের এই যে চাপাচাপির মধ্যে নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে, এর দায় কে নেবে? এর দায়কে এখানে হচ্ছে বিএনপি কে নিতে হবে। ব্যক্তি ইশরাক যিনি এই বিষয়টা নিয়ে লড়ছেন, হ্যাঁ, জনগণের সাথে তাকে নিতে হবে। কেননা বিএনপি এই ক্ষেত্রে বিএনপির অনেক নেতৃবৃন্দ আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে যে তারা বলছে এটা ব্যক্তি ইশরাকে, কিন্তু এখানে ব্যক্তি ইশরাক তো না, এটা মার্কা নিয়ে একটা নির্বাচন হয়েছে। আবার সরকার পুরো বিষয়টাতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, এই কারণে কিন্তু এই বিষয়টা এই পর্যায়ে এসেছে। এবং এর সাথে কিন্তু আপনি চট্টগ্রামে যে মেয়র নির্বাচনের সময় সেখানে মেয়র কিন্তু দায়িত্ব নিয়েছেন। এই যে সেখানে যখন নির্বাচন কমিশন ছিল না, সেই অবস্থায় এই চিরাঙের মেয়র যখন দায়িত্ব নিয়েছিলেন, সেই বিষয়টা ঠিক সেম অবৈধ একটা নির্বাচন, যেটা নির্বাচনের ক্ষেত্রে বিএনপি এবং অন্যান্য দল সেটার মধ্যে বলেছে সেখানে ভোট নির্বাচন হয়নি, জালিয়াতি হয়েছে। তাহলে কিভাবে এই নির্বাচনগুলোতে চিরাঙের দায়িত্ব নিল, এখানে দায়িত্ব দেওয়া হলো? পুরো বিষয়টা এবং জনগণ যে স্থানীয় সরকার নির্বাচন চায় সেটাকেও দাবিটা সামনে আনা হচ্ছে না। সরকার বারংবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করে, কিন্তু সাধারণ মানুষের চাওয়ার সাথে সরকার তো কখনো সাধারণ মানুষের কাছে জানতেও চায় না যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চান কিনা। তাহলে শুধুমাত্র রাজনৈতিক দলই তো বাংলাদেশ স্টেক হোল্ডার না। আমরা যারা নাগরিক, আমাদের কর্পোরেশনে যেতে হয়, আমরা তো দিনের পর দিন প্রশাসকের কাছে যেতে চাই না। তাহলে এই যে স্থানীয় কাউন্সিলর গুলো অকেজো হয়ে পড়ে আছে, তাহলে যদি আমরা মেয়রকে দায়িত্ব দিই, তাহলে কাউন্সিলর গুলোকে কি আমরা সেই নির্বাচনের ভিত্তিতে কি আমরা সকল 129টা ঢাকা সিটি কর্পোরেশনে আছে সেখানে কি আমরা দায়িত্ব দিব? তাহলে এই যে দ্বৈততা চলছে, শুধু মেয়র নিয়ে কেন আলাপ হবে? তাহলে আমাদের লোকাল সমস্যার কাউন্সিলররা কোথায়? সেই আলাপ নাই কেন? পুরো বিষয়টাকে জনগণের সাথে সরকারের একটা দূরত্বের বিষয় আমি দেখছি। সরকার বারংবার ডায়লগ করছে, সবই হচ্ছে রাজনৈতিক দলের সাথে, কিন্তু রাজনৈতিক দল বাংলাদেশে যে পরিমাণ মানুষ। জানতে চাই যে উপদেষ্টা আসিফের পদত্যাগ চাইছেন ইশরাক, কেন তিনি আসিফকে শত্রু ভাবছেন? এটা একটা রাজনৈতিক এটা একটা রাজনৈতিক দাবি আমি মনে করবো। কেননা আসিফ যিনি বর্তমানে আমাদের যিনি আসিফ সজীব, তিনি যেহেতু আমাদের এনসিপির সাথে সংশ্লিষ্ট আছে একটা লেভেলে, এবং এখন যেহেতু এনসিপি একটা রাজনৈতিক দল, সুতরাং রাজনৈতিক দল এবং বিএনপির ইশরাক হোসেন তারা রাজনৈতিক ভাবে জিনিসটা হয়তো চাইছেন সেটা রাজনীতির মাঠে সে মোকাবেলাটা হবে। কেননা তাদের তো একটা রাজনৈতিক পরিচয় মধ্যে একটা তৈরি হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে জনগণ এখানে সাফার করছে সাংঘাতিক ভাবে।
এবং ওয়াসা ভবনে আমাদের সিটি কর্পোরেশনের অনেক অ্যাক্টিভিটি চলে গেছে। জনগণ তো ওয়াসা ভবন চেনে না, তার রাজনৈতিক সেবার জন্য সে সিটি কর্পোরেশনে যাবে। এবং জনগণের এই যে সারা বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা অকেজো, আমাদের রুরাল লেভেল ইউনিয়ন পরিষদগুলো মানে স্থবির হয়ে আছে, সেখানে কিছু নাই, তাহলে কেন সরকার এই বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে সরকার সেই জায়গায় জনপ্রতিনিধি নির্বাচনে যাচ্ছে না? এইটা একটা বড় প্রশ্ন নাগরিকদের পক্ষ থেকে, এবং এই ফয়সালাটা হওয়া উচিত। এই ফয়সালা হলেই তখন এই অবৈধ নির্বাচনে মেয়র যে আপনি নিয়োগ দিতে চাইবেন সেটার চেয়েও বড় হয়ে উঠবে যে আপনি এই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনটা, তখনই এই জিনিসগুলো ছোট হয়ে যাবে। এবং সরকার যদি অ্যালাউ করতে থাকে যে কেউ যে কোনো পরিস্থিতিতে কোনো একটা অফিসের দখল নিতে পারে, সরকারের সাংঘাতিক ভাবে দুর্বলতা। তাহলে এই সরকার পুরো দেশ চালাবে কিভাবে? তাহলে সরকারকেও তার এই বিষয়গুলোকে রাজনৈতিক সমাধান এবং নাগরিক সমাধানে যেতে হবে, এবং নাগরিকরা কি চাই এটাও বুঝতে হবে, এবং পুরো ক্ষেত্রে তাদের আরো বেশি প্রশাসনিক ভাবে দক্ষতার একটা সাক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে, যে ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে তাদের আন্তঃসংস্থা যে সমন্বয়, সেই সমন্বয়হীনতার একটা জি, আপনার চিত্র বক্তব্য ফুটে উঠেছে। স্পষ্ট। ডক্টর আদিল মাহমুদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।